আচ্ছা, কথা বলবার জন্য শিক্ষায় আমার অধিকার, এই অধিকার নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ব শিক্ষাবিদ। আরো যুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা লেখক গবেষক ডক্টর জাহাঙ্গীর রোস্তম এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সেক্রেটারি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম। আমি আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যার, আমি আপনার সাথে আপনাকে সালাম জানাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা একটু ভেঙে আসছে। একটু নেটের একটু হচ্ছে। ডক্টর জাহাঙ্গীর আলম রোস্তম বিশ্বের অন্যতম সেরা রাইটার, সমাজ বিশ্লেষক। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আমার ভিডিও সেশনে যাচ্ছি। শিক্ষা আমার অধিকার, বাংলাদেশের সমাজ এবং বাস্তবতায় একজন নাগরিকের প্রাইমারি থেকে উচ্চতর পর্যায়ের শিক্ষার অধিকারের বাস্তবতা। পাশাপাশি আমি সরকার, বর্তমানে গণতান্ত্রিক নির্বাচিত সরকার আছেন, সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে গেছেন এবং সাম্প্রতিক সময়ে শিক্ষার নিরিখে ঢেলে সাঁতারের জন্য একটা রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা পাশাপাশি বিশ্বে এই ধরনের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি বাংলাদেশের জন্য কার্যকর শিক্ষানীতি এবং পাশাপাশি উত্তর শিক্ষায় বিশ্ববিদ্যালয় গবেষণা অবস্থা কোন পর্যায়ে আছে, এই দুটো বিষয়ে আমরা আলোচনায় রেখেছি। এই পর্যায়ে নির্ধারিত বিষয়ে কথা বলছেন বিশিষ্ট শিক্ষাবিদ শুদ্ধ অধ্যাপক জনাব আবুল্লাহ স্যার। মাননীয় সঞ্চালক মহোদয়, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। একটু স্পষ্টভাবে ভালোভাবে বলার চেষ্টা করেন। আপনার কথা নেট প্রবলেমের কারণে হচ্ছে না। মানবাধিকার সাংবাদিক সংস্থার সেক্রেটারি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, আপনাদের সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমি এ পর্যায়ে বিশ্ব শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যার, আপনার বক্তব্য উপস্থান করুন। আমাদের উচ্চতর পর্যায়ে শিক্ষার গবেষণায় বাংলাদেশের অবস্থান কি এবং শিক্ষার নতুন যুগোপযোগী কি ধরনের নীতি হতে পারে আগামী এই কম্পিটিশনের এই বিশ্বে স্যার? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে আমি কয়েকটা বিষয় গুরুত্ব দিব। প্রথমে বলে নিতে চাই যে 2010 সালে, আমার কথা বুঝতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। 2010 সালে লেটেস্ট যেটাকে বলা হয় আর কি, যে লেটেস্ট যে শিক্ষানীতিটি, সেটা 2010 সালে। আমরা যদি গণিতের হিসেব দিয়ে হিসেব নিকেশ করি, তাহলে 2010 থেকে 2026, 16 বছর আগে শিক্ষা নীতি প্রণীত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, গোটা বিশ্ব তার যে যেটাকে বলা হয় যে তার যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামের যে সিস্টেম থেকে শুরু করে নানা ধরনের ব্যবস্থাপনায় এই 16 বছরে আমূল পরিবর্তন সাধিত হয়েছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে যেটাকে বলা হয় ইন্টারনেটের সুবাদে আপনার যে বিভিন্ন ধরনের ডিজিটালাইজড যে সিস্টেমগুলি ডেভেলপ করেছে, সেই সিস্টেমের মধ্যে সাম্প্রতিককালে আমরা যেটাকে বলি যে কি বলে এটাকে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার যে ডেভেলপমেন্ট হয়েছে অভাবনীয়। আপনি চ্যাট জিপিটির কথা শুনছেন, জেমিনির কথা শুনছেন, ক্লপিডের কথা শুনছেন। এই সব কিছুই কিন্তু হলো আপনার যে ইন্টেলেকচুয়াল অথবা যে কোনো ধরনের ইনফরমেশন বা বিগ ডেটা রিসোর্স কালেকশন করার মিনস হিসেবে এগুলি কিন্তু গত 16 বছরে না, গত 10 বছরে বিকশিত হয়েছে। আসলে এই তথ্য উপাত্ত দিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আমাদের রাজনীতি আর শিক্ষা, এই দুটাকে আমরা কখনোই সমন্বিত করতে পারিনি।
শিক্ষার ভিতরে পলিটিক্স ঢুকেছে, শরীরে যেমন জীবাণু ঢুকে সেইভাবে, কিন্তু শিক্ষাকে রাজনৈতিক জায়গা থেকে দেখে তাকে একটা সুব্যবস্থাপনায় নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ, যে কৌশল, যে প্রয়োজনগুলি উপলব্ধি করার কথা ছিল, সেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় অধীত হয়নি, এখনো হচ্ছে না। আমার মনে হয় ভবিষ্যতে হবে কিনা এই সন্দেহ সংশয়টা রেখে দিচ্ছি। এবার যদি আমি শিক্ষানীতির প্রসঙ্গে আসি, তাহলে মোটা দাগে যে কটা কথা বলতে হয়, আমাদের 2010 সালের শিক্ষানীতি একেবারে ছোট, 40 থেকে 42 পৃষ্ঠার একটা শিক্ষানীতি। সেখানে কি বলতে চেয়েছে সেই সব শিক্ষাবিদগণ, হ্যাঁ, যে আমি এই শিক্ষানীতি যখন এটা পাবলিশড হয়, তখন আমরা শিক্ষাবার্তা নামে একটি দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা ছিল, সেই পত্রিকার উদ্যোগে একাধিক সেশনে সেমিনার হয়েছে, আলোচনা হয়েছে। সেই আলোচনায় আমরা কথা বলেছিলাম, বা শিক্ষাবার্তার ইয়ে ছিলেন এন রাশেদা আপা, তার উদ্যোগে এই উদ্যোগ হয়েছিল। তখন আমি নিখুঁতভাবে সেই শিক্ষানীতিটি পাঠ করার সুযোগ হয়েছে। সেই পাঠ থেকে, আমার স্মৃতি থেকে আপনাদেরকে জানাই যে শিক্ষানীতির শুরুটা ছিল খুবই বিপ্লবী। এখানে বলা হচ্ছে যে শিক্ষার লক্ষ্য হবে মানবিক বিকাশের উন্নয়ন, শিক্ষা দক্ষ মানব সম্পদ উন্নয়ন করবে, শিক্ষা জাতি উন্নয়নে ভূমিকা রাখবে, শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের হাতিয়ার হিসেবে সে ভূমিকা রাখবে, শিক্ষা নৈতিক ও সামাজিক মূল্যবোধে ভূমিকা রাখবে। আমরা খুব সংশয় এবং হতাশার সাথে লক্ষ্য করেছি এই 5টি লক্ষ্যের মোটা দাগে তেমন কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। আপনি যদি প্রশ্ন করেন যে কিভাবে, আমি দুটো দিক থেকে এটাকে দেখাবো। তোর মধ্যে একটা হলো যে বিশ্ব যে শ্রমবাজার, বিশ্বের যে প্রযুক্তির যে বাজার, সেখানে বাংলাদেশের বড় দাগে, মোটা দাগে, একজন দুজন যে নাই তা না, মোটা দাগে আমাদের কোনো গ্রাজুয়েটরা কিন্তু বড় ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারছে না সেখানে, প্রতিযোগিতা করে। দু একজন হচ্ছে না আমি কিন্তু সেটা বলছি না, কিন্তু সেই সংখ্যাটা, আপনার জনসংখ্যা, আপনার যে ডেমোগ্রাফিক যে রেঞ্জ, সেই রেঞ্জের তুলনায় কিন্তু হচ্ছে না প্রথমত। আর মানবিক মূল্যবোধ ও নাগরিকত্বের কথা বলবেন, সিটিজেনশিপের কথা বলবেন, সেটা যে হতাশাজনক, এটা কিন্তু একজন সাধারণ গ্রামের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া দিনমজুর, তাদেরকে জিজ্ঞেস করলেও কিন্তু খুব সুন্দর করে উত্তর দিতে পারবেন যে আমাদের মানবিক মূল্যবোধের, আমাদের যে নৈতিক মূল্যবোধের ন্যূনতম কোনো বিকাশ হয়নি। যদি বিকাশই হবে, তাহলে আমরা বিগত প্রাইম মিনিস্টারকে বলতে শুনেছি খুব উচ্ছ্বাসের সাথে, আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে বা বিমানে এখানে সেখানে যান, অনেক ধনাঢ্য ব্যক্তি। তার মানে হলো যে একজন পিয়ন কোন অবস্থা থেকে এত অর্থের মালিক হয়। ব্যাংক লুটপাটের কথা শুনছি, অর্থ লোপাটের কথা শুনছি। তার পরবর্তী সময় জনগণের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে সেই টেনিউর যখন অবসান ঘটে, তার পরবর্তী সময় আমরা যে মানে মধ্যবর্তীকালীন যে সরকার পেলাম, সেখানে আমরা প্রচন্ড রকম ভাবে হতাশ হয়েছি। আমার সাথে দ্বিমত করবেন যুক্তি দিয়ে, আশা করি এরকম পূজন এখনো আমরা পাবো না বাংলাদেশে। হয়েছে সেটা, এখন একটা গণতান্ত্রিক আবহ তৈরি হয়েছে, গণতান্ত্রিক সরকার তৈরি হয়েছে। এই সরকারেরও প্রায় 4 মাস বা তদূর্ধ্ব সময় অলরেডি অতিবাহিত হয়েছে। দৃশ্যমান আমরা কি দেখতে পেয়েছি? আমরা এখনই সমালোচনা করতে চাচ্ছি না এই গভর্নমেন্টের, কিন্তু প্রশ্ন তো রাখতে পারি যে বিগত এই 4 থেকে 5 মাসের মধ্যে বড় কি ধরনের প্রজেক্ট আমরা গভর্নমেন্টের মধ্য থেকে পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে শিক্ষা নিয়ে একটা বড় ধরনের বিপ্লবাত্মক কিছু করবেন, যেখানে কর্মবাজার নিয়ে, শ্রমবাজার নিয়ে, এবং আমার যে একটা লার্জ ক্যাপাবল ডেমোগ্রাফি রাস্তাঘাটে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার থেকে ডিভিডেন্ড আমরা কিভাবে নিব, তার কোনো পরিকল্পনা নিয়েছেন কিনা, এই প্রশ্নগুলি কিন্তু আপনাদের সামনে সবারই আছে। এই প্রশ্ন সামনে রেখে যদি আমরা উত্তর খুঁজি, তাহলে তো হতাশ হতে হচ্ছে। আশা করি আমরা হতাশ হব না, হতে চাই না। তো তার জন্য প্রয়োজন হলো বড় দাগে যেটা, আমি শেষ করছি, 1 মিনিট লাগবে। আপনার কথা বুঝতে পারছি না আমি।
নজরুল ইসলাম সাহেব, আপনার কথা ভেঙে আসছে। আপনার কোনো কথাই আমরা বুঝতে পারছি না। ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, আপনি কি কথা শুনতে পাচ্ছেন ওনার? আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? এখন 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 শোনা যাচ্ছে। যাচ্ছে। আমি আনোয়ার ভূঁইয়া স্যার কাছে আসছি যে রাজনৈতিক চুক্তি হলো জুলাই সনদ, সেখানে তো শিক্ষার জায়গাটা আপনার সংবিধানের গুরুত্ব, সংবিধানের অর্গানগুলোর গুরুত্ব যেভাবে আসলো, সেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সে বিষয়টা কতটুকু স্থান পেয়েছে আনোয়ার ভূঁইয়া স্যার সে জুলাই সনদের রাজনৈতিক আমার চুক্তিতে? আসলে জুলাই সনদের আমি জুলাই সনদ নিয়ে মোটা দাগের যে মন্তব্যটা করতে চাই সেটা হলো যে জি। সেখানে আপনার জুলাই সনদে অনেক কথা বলা হয়েছে, কিন্তু সেই কথার গোড়ায় গলদ আছে। গোড়ায় গলদ এই অর্থে যে আপনার রাষ্ট্রের যে মৌল ভিত্তি, যে আমরা একসময় 4 স্তম্ভের কথা বলেছি, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতার দরজাধারী যে সংগঠনটি নিজেদের দাবি করতেন এবং স্বাধীনতা ব্যবসা বাণিজ্য যারা করেছেন তারাও কিন্তু সেই 4 ভিত্তিতে আঘাত করেছে। যাক, সেইগুলো অন্য সমালোচনা। সেই সোশ্যাল ক্রিটিক্সে আমরা গেলে অনেক সময় লেগে যাবে। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে আপনার আপনি ধরেন আপনি যে হাউসটা আছেন সে হাউসে কিন্তু একটা ফাউন্ডেশন আছে। এখন সেই ফাউন্ডেশনকে ধরেই কিন্তু আপনার 5 তলা বা 6 তলা বা 8 তলা বিল্ডিংটি দাঁড়িয়ে থাকে। ফাউন্ডেশনটি যত শক্ত হবে, শক্তিশালী হবে, আপনার উপরের যে ভিত্তিটি সে ততটা সবল হবে, ততটা ভালো হবে। ফাউন্ডেশন দুর্বল হলে বাকিটা দুর্বল হবে। এটা একটা সহজ রূপক। এই রূপকটা যদি আপনার রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে এটাই বলতে হবে যে রাষ্ট্রটি পরিচালনা, যেমন ধরেন আপনি একটা গাড়ি, সে গাড়িটা পরিচালনা করার জন্য তার মেশিনারিজ এর প্রয়োজন যেমন আছে, তার স্টিয়ারিং এরও কিন্তু প্রয়োজন আছে। স্টিয়ারিং না হলে গাড়ি আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে না। তাহলে একটা জাতিকে তার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য তার সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার, দৃষ্টিভঙ্গি দরকার, আদর্শিক দৃষ্টিভঙ্গি দরকার। সেই আদর্শিক দৃষ্টিভঙ্গি হলো গাড়ির স্টিয়ারিং এর মতো। যন্ত্রপাতি সব আছে, ঠিক করতে পারলেন না, আপনার পলিসিটা ঠিক করতে পারলেন না, আপনার রাষ্ট্রকে টেনে হিঁচড়ে খুব বেশি দূর নিয়ে যেতে পারবেন না। আসলে এখানে রাজনীতি থেকে শুরু করে অর্থনীতিতে লুম্পেন ক্যারেক্টারের মানুষজন আমরা সমবেত হয়েছি। এই লুম্পেন মানুষরা ওই যে সেই মানে সোয়াইনের মতন আত্মসর্বস্ব, নিজের স্বার্থ ছাড়া এখানে তারা বড় থাকে কোনো কিছুই বুঝে না। আপনি যে প্রশ্ন করেছেন, গবেষণার কথা বলেছেন, গবেষণার কথা আমি শুধু একটা কথাই আপনাকে বলতে চাই। আমি জাপানের দৃষ্টান্ত আনতে চাই। আপনাদের একটা বিষয় জানতে হবে, যেটা যে আমরা কিন্তু ওই যে ইউনেস্কোতে করেছি, সিগনেটরি কান্ট্রি, তাহলে বা ইউনাইটেড নেশনের সিগনেটরি কান্ট্রি। তাদের কিন্তু সর্বজনীনভাবে ঘোষণা হলো যে প্রত্যেকটা রাষ্ট্র তার বাজেটের, তার টোটাল বাজেটের 7% শিক্ষা খাতে খরচ করবেন। তার জিডিপির একটা গুরুত্বপূর্ণ অংশ যেন কন্ট্রিবিউট হয় তার এডুকেশনের পারপাসকে ধরে। আমি এই কথাটা বলে এবার চলে যাই জাপানে। অনেক আগের এই গল্পটি আমি খুব গর্ব সহকারে বলি, ছোট্ট গল্প। সেটা হলো অমর্ত্য সেন, একজন অর্থনীতিবিদ, আপনারা জানেন নোবেল পেয়েছেন তিনি। অ্যাবে সাহেব যখন প্রাইম মিনিস্টার ছিল তখন তিনি গিয়েছিলেন কোনো একটা কনফারেন্সে। সেই কনফারেন্সের পাশাপাশি বসা অবস্থায় জিজ্ঞেস করেছিলেন যে আপনার সারা পৃথিবীতে যখন মন্দা অবস্থা, সেই মন্দা অবস্থার মধ্যে আপনার রাষ্ট্রের জিডিপি, আপনার যে অর্থনৈতিক মোবিলিটি, সেটাতে কোনো বড় ধরনের স্থবিরতা তৈরি হয় নাই, ইনফ্লেশন হচ্ছে না, এটা কি করে সম্ভব? তিনি অনেকক্ষণ চুপ করে থেকে একটা প্রশ্ন উত্তর দিয়েছিলেন যে আমি তেমন কিছুই জানি না, আমার পরামর্শকদের, আমার উপদেষ্টাদের ওপিনিয়ন অনুসারে আমি শিক্ষা খাতে এবং গবেষণায় বরাদ্দ রেখেছি সব থেকে বেশি। আমার এই বরাদ্দই আমাকে বাকি আউটকাম দিচ্ছে। আপনার পুষ্টি প্রয়োজন, সেই পুষ্টি যদি আপনি পুষ্টি উপকরণ যদি
তাকে না দেন, তাহলে কিন্তু সেই পুষ্টি আপনার দেহ পাবে না। আপনার দেহকে সে দিতে হবে। তাহলে রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের স্যার, অর্থনীতির জন্য, রাষ্ট্রের, জি, আমাদের গবেষণা ক্ষেত্রে বিশেষ করে আমাদের বিশেষ করে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে সঞ্চালক মহোদয়, সেটা কাজী ভাই, স্যার আপনি ব্যবস্থাপনার ক্ষেত্রে তো স্যার দুই তিনটা বিষয় একটু বিজ্ঞানী আলোচনার মধ্যে রাখবেন। সেটা হচ্ছে টাইম মেনটেনটা, না হলে আপনার টাইম এক্সটেনশন হয়ে গেলে তো আপনি আবার পুনরায় পাবেন না সবাইকে। আচ্ছা, সময় এবং আপনি থাকুন। মিলে একটু দেখেন। অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, আপনি আজকে লেসনার হিসাবে থাকুন। ডক্টর এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যার, উনি গবেষণার পর্যায়ে একজন ব্যক্তিত্ব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি লেসনার হিসাবে থাকুন, স্যারের থেকে আমরা একটু কিছু ইনফরমেশন আমরা লেসনিং হিসাবে নিতে চাই। আনোয়ারুল্লাহ ভূঁইয়া স্যার, যেটা হলো আমি আপনাকে এই পর্যায়ে আসছি যে বিশ্ববিদ্যালয় থেকে পূর্বে দেখেছি সরকার থেকে বাজেট বরাদ্দ হয়, তার ব্যবস্থাপনা বন্টনের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অবস্থা দেখেছি, এবং গবেষণার ফলাফলের কি ধরনের গবেষণা হয়, তার ক্যারেক্টারিস্টিক কি, সেই জায়গাতে ভালো মেসেজ তো স্যার আমরা পাই নাই এদেশ ও জাতি স্যার, পাবলিক আচ্ছা, বিশ্ববিদ্যালয়গুলোতে। আপনি যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নের শুরু থেকে যদি বলি যে আমরা যে জাপানের এক্সাম্পলের কথা বলেছি, সেখানে শুরু করি এইভাবে যে জাপানে গবেষণা হওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটিকে একটা সোর্স ধরা হয়। ইউনিভার্সিটি, সেখানে গবেষকরা উচ্চ শিক্ষা এবং উচ্চ গবেষণার ক্ষেত্রে তার গবেষণা করেন, সেই গবেষণা ফলাফলগুলি নানান ক্ষেত্রে নানানভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করে। তো সেখানে বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু আপনার ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি বলতে যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, তাদের মধ্যে কিন্তু একটা কোলাবোরেশন আছে। এই আচ্ছা, কোলাবোরেশনের প্রথম কাজই হলো, যেমন ধরেন আপনার এই যে সেখানে একটা দ্রুতগামী ট্রেন, যেটা জাপান প্রথম পায়োনিয়ার বলা হয়, সেই দ্রুতগামী ট্রেনটি কিন্তু জাপানের কোনো একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষণার একটা রেজাল্ট হিসেবে আসছে। তা ওই প্রতিষ্ঠানটি, যারা ওই দ্রুতগামী ট্রেনটি আবিষ্কারের পেছনে ভূমিকা রেখেছে, সেই প্রতিষ্ঠান কিন্তু তাদেরকে ফান্ডিং করেছে, যে তোমাদেরকে এত পরিমাণ অর্থ দিলাম, তোমার ল্যাবরেটরিকে, তোমার গবেষককে, তোমরা এটা নিয়ে গবেষণা করে আমাদের আরো, আমরা 700 কিলোমিটারকে 1000 কিলোমিটার নিতে চাই, 1000কে 1200 কিলোমিটার নিতে চাই, কিভাবে করা যায় এটা নিয়ে তোমরা গবেষণা করো। তারা ফান্ডিং করেছে। আপনার, আমি একটু শেষ থেকে প্রথমের দিকে আসছি। প্রথমত, আমার বাংলাদেশে গবেষণা হচ্ছে কি হচ্ছে না প্রশ্ন উত্তর যদি দেন, আমি আপনাকে বলবো বাংলাদেশের প্রচুর গ্রাজুয়েট আছে যারা নানান জায়গায় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কন্ট্রিবিউশন রাখছেন। এবং আমি বলি আপনাকে, বিশ্ববিদ্যালয়ের এই যে প্রচুর গবেষক শিক্ষক আছেন যারা একটা সময় ওইখানে সুযোগ সুবিধা পেয়ে তারা কিন্তু আর দেশে ফিরে আসেন না। আমার পরিচিতদেরই অনেকে আছে। আমার বন্ধু আছেন একজন, এখানে ফার্মেসি বিভাগের অধ্যাপক ছিলেন, তিনি পিএইচডি করতে গিয়ে নিউজিল্যান্ডে এখন আছেন, সেখানে খুব গুরুত্বপূর্ণ জায়গায় ফার্মাসিউটিক্যালস বিভিন্ন গবেষণায় তিনি কিন্তু কন্ট্রিবিউট করছেন। আমার প্রশ্ন হলো, আমরা বলি আমরা উন্নত হচ্ছি না কেন, কিন্তু কেন হচ্ছি না তার উৎসে কিন্তু আমরা যাই না। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই, কোরিয়ার কথা বলি। কোরিয়াতে প্রথম যখন নাকি 60-এর দশকে কোরিয়াতে রূপান্তরিত করা হয়, যে কোরিয়ার মানুষ না খেয়েছিল, দুর্ভিক্ষ ছিল, সেই কোরিয়াকে আজকের কোরিয়াতে নিয়ে আসার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছিল তৎকালীন সরকার, আমি এই গল্পটা বলে শর্ট করে দিব। সেটা হলো, তিনি প্রথম স্টার্ট করেছেন সারা পৃথিবীতে কোরিয়ান গবেষক, কোরিয়ান বিজ্ঞানী, কোরিয়ান রাষ্ট্রবিজ্ঞানী, কোরিয়ান চিন্তাবিদ যারা আছে, তারা ওইখানে যেই সুযোগ সুবিধা নিয়ে আছে তার থেকে বেশি সুযোগ সুবিধা আমরা দিব, তাদেরকে নিয়ে আসো এখানে, তারা দেশের জন্য কাজ করুক। আর আপনি কি করছেন? আপনার গবেষকদেরকে, আমি বলবো, তাড়িয়েই দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার জন্য কোনো ফান্ড নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এখন পিএইচডি করতে গেলে নিজের অর্থে যেতে হয়, অথবা বাইরের কোনো সংস্থার অর্থ নিয়ে যেতে হয়। আমাদের যারা আমলা রয়েছেন তাদেরকে কিন্তু একটা থোক বরাদ্দ দেওয়া হয়। একজন আমলা মাস্টার্সে ভর্তি হলে সুনির্দিষ্ট থোক পান গভর্নমেন্টের, পিএইচডি ভর্তি হলে 1 কোটি টাকার মতো পান। এই টাকা তাকে দেওয়া হয়। আমি তথ্য নিয়ে বলছি, কেউ চ্যালেঞ্জ করতে পারেন যদি মনে করেন সন্দেহ হয়, আমার তথ্য আছে। আর অথচ বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা গবেষণা,
সেখানে সেটা দিচ্ছে, সেটা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু কথা হলো যেখানে গবেষণা হওয়ার কথা, যেই বাগানে আপনার আম গাছ হওয়ার কথা, সেখানে আপনি আম গাছ না লাগিয়ে কাঁঠাল বাগান করছেন অথবা কলা বাগান করছেন। এতে করে যেটা হচ্ছে যে ওই ফলটা আপনার প্রত্যাশা অনুসারে হচ্ছে না। সুতরাং সমস্ত তথ্য দিয়ে আমি একটা কথাই বলতে চাচ্ছি, যেটা যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার মতন উপযোগী করে আমাদের রাষ্ট্রের অর্থনীতি এবং রাষ্ট্রীয় ব্যবস্থা প্রস্তুত করেনি, প্রথমত। দ্বিতীয়ত হলো স্যার বিশ্ববিদ্যালয়গুলিতে এক্ষেত্রে আমি ক্ষমা চাচ্ছি, রাষ্ট্রীয় ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা করেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি এই জায়গাতে আমি একটু ব্যত্যয় ঘটে? আমি আপনাকে কমিউনিকেট করতে পারছি দৃষ্টিভঙ্গি না, আপনার কথা ভেঙে আসছে, প্লিজ। রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কি একটা বিষয় এখানে থাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যারা হ্যাঁ, পরিচালনা অবশ্যই করেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে দৃষ্টিভঙ্গি। আপনার পলিসি যুক্ত। আপনার রাষ্ট্রে যে পলিসি নিচ্ছেন, হ্যাঁ করছেন, সেই পলিসিটা কি নির্ভর হচ্ছে? জননির্ভর হচ্ছে, না উন্নয়ন নির্ভর হচ্ছে, নাকি বিশেষ একটি জনগোষ্ঠীকে নির্ভর করে হচ্ছে? সুতরাং এটা দৃষ্টিভঙ্গি, আপনি যথার্থই বলেছেন, দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করেই আপনার পলিসি নির্ধারিত হবে। সেই দৃষ্টিভঙ্গি যদি আপনি রাইট। ঠিক না করতে পারেন, তাহলে পলিসি কিন্তু ঠিক করতে পারবেন না। আপনাকে আমি আরেকটি কথা বলি, যেহেতু আপনারা শিক্ষা নিয়ে কথা বলছেন, বাংলাদেশে জি যে কয়টা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলিতে আপনারা যান, গিয়ে দেখেন বিজ্ঞান গবেষণাগারে সরকারের দিক থেকে কোনো অর্থ বরাদ্দ, বড় মাপের কোনো অর্থ বরাদ্দ আছে কিনা, ইনস্ট্রুমেন্ট কেনার মতন, অথবা আধুনিক যে ইনস্ট্রুমেন্টগুলি আছে ডিজিটালাইজড, সেই সব ইনস্ট্রুমেন্ট ওইসব বিশ্ববিদ্যালয় ল্যাবে আছে কিনা। আপনি যদি ইনস্ট্রুমেন্ট না থাকে, বিজ্ঞানের গবেষণা হবে কি করে? পাশাপাশি সমাজ বিজ্ঞান গবেষণারও প্রয়োজন আছে, হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স রিসার্চের প্রয়োজন রয়েছে। সেটাও কিন্তু আপনার প্যারালাল, সমান্তরাল বিজ্ঞান গবেষণার পাশাপাশি। আপনি বিজ্ঞান করছেন কার জন্য? মানুষের জন্য। সেই মানুষের রুচিবোধ, সেই মানুষের সংস্কৃতি, সেই মানুষের ইতিহাস জানার জন্য আলাদা করে কিন্তু গবেষণা হতে হবে, না হলে আপনার বিজ্ঞান বিফল যাবে। সুতরাং বিজ্ঞান চোখ মুখ নাই, তার চোখ দিতে হয়। সেই চোখ দিবে হলো আপনার হিউম্যানিটিজ, আপনার সমাজ বিজ্ঞান। সুতরাং সমবেতভাবে একটা ইউনিফর্ম ফরম্যাটে কিন্তু আপনার গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই গবেষণার জন্য আপনি অর্থ বরাদ্দ রাখবেন না, আর বিশ্ববিদ্যালয়কে গালাগাল করবেন, বলবেন কিছুই হচ্ছে না। হবে না কেন? পলিটিক্স করবে না কেন? পলিটিক্স করে, তাদের কোনো কাজ নেই। আমি বলছি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়াশোনা করে না, প্রচুর শিক্ষক আছেন এখনো নিজের অর্থ খরচ করে বই কিনেন, গবেষণাগারে ইনস্ট্রুমেন্ট কিনেন। এখনো অনেক শিক্ষক আমি চিনি, তাদেরকে গবেষণাগারে সারাক্ষণ ছাত্রদের নিয়ে থাকেন, অর্থাৎ সরকারি কোনো তেমন ফান্ড নাই। সমস্ত ফান্ড কোথায় যাচ্ছে সেই সব নিয়ে কথা বলা মুশকিল। সুতরাং আমি বলছি যেটা, যে আপনার যান, দেখেন, এবং সেই অবজারভেশনগুলি আপনার স্বার্থে, আপনার রাষ্ট্রের স্বার্থে এগুলিকে বলেন। আমাদের মেধা আছে, সেই মেধাগুলিকে কাজে লাগান। সারা পৃথিবীতে 100 জনের মধ্যে হ্যাঁ 100 জনই মেধাবী হবে তা না, এই 100 জনের মধ্যে 10 জন মেধাবী কাজ আচ্ছা, করবে। এই কথাটা আমি বলছি যেটা, আমি যে আমাকে আপনার, জি আপনি তাহলে মৌলিক করা থেকে নিব কিন্তু আমরা সাম্প্রতিক ভাবনায় শিক্ষা বাস্তবতা এবং উচ্চতর শিক্ষা নিয়ে এতক্ষণ প্রফেসর এস.এম. কথা বললেন। এরপরে জাতীয় বস্তু বাংলাদেশের রাষ্ট্রীয় রাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি বিশেষ বস্তুগত স্বার্থে শিক্ষা নীতি গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। এই জায়গা থেকে বেরিয়ে আসার সময় কতটুকু আমি উচ্চ পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয় সহ উচ্চতর নজরুল মানের সাহেব, শিক্ষা গবেষণা আপনার কোনো কথাই বুঝতে পাচ্ছি না। স্যার এখন কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারছেন স্যার এখন? খুবই ভেঙে ভেঙে আসছে, আপনার সাউন্ড সিস্টেম শুড বি কারেক্টেড। আমি আমি আপনাকে অনুরোধ আপনি যে স্যারের পড়ানোকে গবেষণা উচ্চতর পর্যায়ের গবেষণায় রাষ্ট্রীয় পর্যায়ের পলিসি কিভাবে পলিসি থাকা দরকার, কিভাবে পলিসি আসা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় ডক্টর জাহাঙ্গীর অনুরোধ বিশেষ শিক্ষাবিদ লেখক। আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, আর একটু ভালো করে বলেন, আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে। তাদের বক্তব্যের আলোকে রাষ্ট্রীয় পলিসি কিভাবে পলিসি থাকা দরকার, মানে বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সমন্বিত গবেষণা জায়গাটা লেভেলটা কোন ধরনের লেভেল থাকা দরকার, এক্ষেত্রে সরকারি পলিসি চেঞ্জ করার প্রয়োজন আছে। যদি পলিসি চেঞ্জের প্রয়োজন, পলিসি চেঞ্জিং এর
আপনি একটু সাউন্ড সিস্টেম একটু ঠিক করেন, কিছুই তো বোঝা যাচ্ছে না, কথা ভেঙে ভেঙে আসতেছে। আমি যতটুকু শুনেছেন আপনার শোনা, আমার শোনা কথায় আপনার বক্তব্য উপস্থাপন করুন, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন, বক্তব্য সবাই 4-5 মিনিট বলেন, আমি বলেন আপনার তো কোশ্চেনে আপনার বোঝা বক্তব্য যাচ্ছে না উপস্থাপন উত্তর করেন। দেবো কি। আপনি স্যারের কথা শুনেছেন তো, প্রফেসর এস এম আনোয়ার ভূঁইয়া স্যারের কথা শুনেছেন, স্যারের কথার আলোকে বক্তব্যের আলোকে স্যারের আনোয়ারুল্লাহ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন ঠিকভাবে? কথা ভেঙে আসতেছে না? না না, আমি কিছুই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে না। আমাকে, নজরুল সাহেব, আমাকে লিভ নিতে হবে একটু, প্লিজ। হ্যাঁ, আপনার সিস্টেমে প্রবলেম আছে, সিস্টেমে প্রবলেম আছে, কথা বোঝা যাচ্ছে না, কেউই বুঝতে পারছেন না, তাহলে ডক্টর জাহাঙ্গীরও বুঝতে আপনি পারছেন না। কথার আলোকে আপনার বক্তব্য উপস্থাপন করেন, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, ডক্টর জাহাঙ্গীর রুস্তম, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন। কোন বিষয়ের প্লিজ। উপরে এখন শোনা যাচ্ছে, এখন বলেন। স্যার, উচ্চতর পর্যায়ে গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে সমন্বিত করবার ক্ষেত্রে সরকারি পলিসি যদি চেঞ্জ করবার দরকার হয়, সরকারকে বাস্তব পলিসি গ্রহণ করতে হয়, সেই পলিসি মেকিং এর ক্ষেত্রে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারেন? হ্যাঁ, এখন আমি বুঝতে পারছি বিষয়টা। এখন যেটা বলছেন, ডক্টর আনোয়ারুল্লাহ ভাই উনি অনেকটা উত্তর দিয়ে দিয়েছেন। তারপরেও আমি জি, বলছি যে এখানে যে নীতি নির্ধারকরা, এখানে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে বাইরে আসতে হবে। এই ব্যুরোক্রাটরা হলো সব নীতি প্রণয়ন তারাই তারাই করেন, তাদের ডাকা হয়, আমাদের তো ডাকানো হয় না। আমরা যারা কন্ট্রিবিউট করতে পারবো, আমরা পরিবেশ বিজ্ঞানী হিসাবে হোক বা একজন কবি হিসেবে হোক বা একজন ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে হোক, তাদের তো টাকা হয় না। এটা কে হেড হয়? কে? একজন আমলা, মানে তেলবাজ, যে যে একটা চিঠি লিখতে 7টা বানান ভুল করে। আমি দেখেছি অনেক, ইংলিশ তো লিখতেই পারে না। তাদের দেয় হলো নীতি নির্ধারক, ওই যে পলিসি মেকিং এ তারা থাকে। আর কে থাকে? দুই একটা ওই যে এমপি, তারাও ওই একই গোত্রের। এখন এ বলে মানে বড় ভাই হলো রাজনীতিবিদ, ছোট ভাই হলো আমলা। দুই ভাইয়ে মিলে যা করে তাই। আর পরিবারে যে আরো বিজ্ঞ লোক থাকতে পারে, তাদের তো ডাকা হয় না। তো পলিসিটা কেমন করে ভালো হবে? এখানে ইউনিভার্সিটির টিচারের জন্য দেখা গেল যে স্কলারশিপ আসছে পিএইচডির জন্য, একজন ওই টাকা নিয়ে আমলা উনি করে ফেলছেন। ভালো কথা ভাই, আপনি পিএইচডি করিয়ে আসলেন, ওই বিষয়ের উপরে আসি কাজ করেন। উনি তা করবেন না, না করে কি করবেন? ওই ঘুরে ঘুরে সেক্রেটারি কেমন করে হওয়া যায়, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালানো যায়, সেই দিকে তার মনোযোগ বেশি। তা আপনি এই সরকারের টাকাটা নষ্ট করলেন কেন? একজন প্রফেসরকে বা একজন পিএইচডি স্টুডেন্টকেও যদি ওই টাকাটা দেওয়া হইতো, তো এই টাকাটা বাইরে থেকে যে জ্ঞানটা অর্জন করতো সেটা নিয়ে অ্যাপ্লিকেশন করতো। আহ তাহলে তো একটা রেজাল্ট আসতোই বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু সেটা তো করা হচ্ছে না। হ্যাঁ, আমি বলতেছি না যে আপনারা পিএইচডি করবেন না, করেন, কিন্তু যে বিষয়ের উপরে করবেন সেই বিষয়ের উপরে আসে আপনার কাজ করতে হবে। আপনি ওটা বাদ দিয়ে আপনি আবার আপনার মূল ট্রেন্ডে ফিরে গেলেন, তো কেমনে সম্ভব আপনি বলেন? সুতরাং পলিসি মেকিং এ এখানে ইউনিভার্সিটির টিচার, শুধু ইউনিভার্সিটি টিচার, ওই তেলবাজ ইউনিভার্সিটি টিচারের কথা আমি বলতেছি না, যারা ওই যে ভিসি হইতে চান আর অ্যাডমিনিস্ট্রেটর হইতে চান। অনেক ভালো প্রফেসরে আছে যারা গবেষণা করতে চান, তাদের আনতে হবে। কবি সাহিত্যিক যারা গবেষণা, পরিবেশ বিজ্ঞানী যারা গবেষণা করে, গবেষণা নিয়ে ব্যস্ত, যারা করতে চায়, আগ্রহ আছে, তাদের নিয়ে আসে পিএইচডি করায় ওই টাকাটা দিয়ে। তাহলে দেশের প্রেক্ষাপটে ওটা কাজে লাগবে। কিন্তু ওই আমলা ভিত্তিক পলিসি কোনো দিনে দেশের কোনো শিক্ষানীতিকে উপরে তুলতে পারবে না।
এবং দেখা গেছে যে ওই আমলারা ওই মুখস্থ করে, মুখস্থ বিদ্যা, যেমন আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিছিলাম যে একজন টিচার সে ইউনিট বোঝে না, অথচ ম্যাথমেটিক্স ইউনিট বোঝে না, মিটার পার যে ওই ওই ইয়েতে ঘরে আছে যে কিলোমিটার হইলে আওয়ার হয় আর মিটার হইলে সেকেন্ড হয়, মানে মুখস্থ করে আসছে অথচ মাস্টার্স করছে এই ইয়াতে। তো যদি কিলোমিটার পার মিনিট করা যায়, ওটা কি ইউনিট হবে না? ওটাও হবে, জাস্ট কনভার্ট করলে হবে। আওয়ারে চাইলে আওয়ারে দেবেন, মিনিটে চাইলে মিনিট দেবেন। কিন্তু তাকে তো ওইটা শেখানো হয় নাই, সে ওই ছোট থেকে শিখে আসছে যে কিলোমিটার হইলে আওয়ার হয়, মিটার হইলে পার সেকেন্ড হয়, যার জন্য উনি আবার তার ছাত্রকে ওগুলো শেখাচ্ছেন। কিন্তু যদি ভেঙ্গে শিখাইতেন, উনিও ওই শিক্ষা ব্যবস্থার ওই ধারায় চলে আসছে, মুখস্থ করে মাস্টার্স পাস করছে, যার ফলে তার কি আশা করবেন তার থেকে? এখন মাদার যদি ইয়ে হয় যে তো জেনেটিক্স আমরা পড়ছি যে এগ্রিকালচারে, হ্যাঁ, জেনেটিক্স হলো আপনার জিন যেখানে যে কাজটা করবে তার বংশধরের উপর সেই প্রভাবটা পড়বে। তো একজন মাদার মানে একজন টিচার, টিচার যদি না জানে ছাত্রকে শেখাবে কি? আর আমি এর আগেও বলছি যে teacher নিয়োগ হয় টাকা দিয়ে, ম্যানেজিং কমিটি তারা হ্যাঁ সিলেক্ট হয় হলো টাকা দিয়ে। সেখানে ঠিক। কিভাবে আপনি আশা করবেন যে হ্যাঁ গোল্ডেন এ প্লাস পাইবে? ঠিকই, ওই মুখস্থ করে পাবে, কিন্তু কোয়ালিটি তো হইলো না, এটা কোয়ান্টিটি হইলো। কোয়ালিটি এডুকেশন তখনই সম্ভব যখন একটা জিনিস ভেঙে ভেঙে সে বুঝতে পারবে যে হ্যাঁ দিস ইজ দ্যাট, এটা এই। সেটা তো তারা বুঝলো না। মৌলিক বেজ আমরা যেটাকে বলি বেজ, এই বেসটা যদি শক্ত না হয়, এটা প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি লেভেলে হতে হবে। যদি বেস আপনার ভালো না হয়, টারশিয়ারি লেভেলে মানে ইউনিভার্সিটিতে আসে, ওই ছাত্রটা কোনোদিনও ভালো করতে পারবে না। সে মুখস্থ বিদ্যার উপরে থাকবে, সে ঠিকই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, কিন্তু কোয়ালিটেটিভ এডুকেশন তার মধ্যে থাকবে না। তো এই শিক্ষানীতি আমাদের চেঞ্জ করতে হবে, না হলে এইভাবে চলতে থাকবে, আর এভাবে চলতে হলে থাকলে এই রেজাল্ট এরকম হবে। আচ্ছা, নজরুল ইসলাম সাহেব, আপনি জাপানি শিক্ষানীতি দেখেছেন বা ইউরোপীয় শিক্ষানীতি আপনার নলেজে আছে, সেক্ষেত্রে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো মানে বাস্তব দাবি করে, সেই জায়গাতে সরকারের অবস্থান নেওয়া উচিত স্যার, প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে। আচ্ছা, আপনি যে আলোচনাটা ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম শুরু করেছিলেন, সেটা হলো যে আমরা আসছি আপনার প্রশ্ন উত্তরের পরে। সেটা হলো যে পাবলিক ইউনিভার্সিটি নিয়ে বা উচ্চ শিক্ষা নিয়ে আপনি যে কথাটা বলেছেন, যে উচ্চ শিক্ষা মাধ্যমে যে গ্রাজুয়েটরা বের হয়ে আসছে, ইউনিভার্সিটি বা রাষ্ট্রের কাজ তো শুধুমাত্র গ্রাজুয়েট প্রডিউস করে না, তাদেরকে কর্ম উপযোগী করা, রাষ্ট্রের কাজে লাগানো। তাহলে রাষ্ট্রের কাজে লাগাতে হলে কোন কোন সেক্টরে কাজে লাগাতে হবে, এই জন্য সুস্পষ্টভাবে আপনার বিশ্ববিদ্যালয়গুলির এবং আমাদের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলি আছে তাদের একটা কোলাবোরেশন পলিসি থাকতে হবে। সেই কোলাবোরেশন পলিসিটা হলো, আমি ধরেন সেক্টরকে 3 থেকে 4টা ভাগে ভাগ করি। যেমন ধরেন গার্মেন্ট সেক্টরের অনেক ক্ষেত্রেই আমরা একেবারে দক্ষ এবং বিশেষজ্ঞ পর্যায়ের কর্মী কিন্তু বাইরে থেকে আনি, অনেক সময় চাপিয়ে দেওয়া হয়, শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান, চাইনিজ, তাদেরকে রাখতে হবে। এরকম একটা, তার কারণটা হলো বাংলাদেশের যারা গ্রাজুয়েট বা বাংলাদেশের যারা আপনার দক্ষ শ্রমিক, তাদের ক্ষেত্রে আস্থা আনতে পারছে না। তাহলে এই আস্থাটা আনার জন্য সব থেকে বড় যে প্রয়োজনটা, যেমন ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি, তার কি নিড, সেই নিডগুলিকে আইডেন্টিফাই করে তারা কিন্তু সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সাথে, অর্থাৎ গার্মেন্টস রিলেটেড যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলি আছে, তাদের সাথে কিন্তু তারা কোলাবোরেশন করবে, যে তুমি আমাকে এই ধরনের গ্রাজুয়েট দিবা, আমাকে বিবিএ গ্রাজুয়েট দিবা, আমাকে কাপড়ের কোয়ালিটি কন্ট্রোল করতে পারে সেরকম গ্রাজুয়েট দিবা, বাজার মার্কেটিং করতে পারে সেরকম গ্রাজুয়েট দিবা। এরকম স্মার্ট গ্রাজুয়েট চাই আমরা। সেই স্মার্ট গ্রাজুয়েট প্রডিউস করার জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু তার চাহিদাগুলি বিশ্ববিদ্যালয়কে জানাবে।
সেই ভিত্তিতে বিশ্ববিদ্যালয় একেবারে আধুনিক প্যাডাগজিক্যাল সিস্টেম ফলো করে তার শিক্ষাটাকে সুবিন্যস্ত করবে। ভুলে গেলে হবে না যে এত সব কিছুর পরও লক্ষ্যটা কিন্তু থাকবে শিক্ষার মানবিকতাকে এবং মানুষের আত্মিক বিকাশটাকে একেবারে ফেলে দেওয়া যাবে না। এই জন্য তার সাথে কিন্তু হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্সের যে এডুকেশন সিস্টেম আছে সেটা থাকবে। আমরা যেন বিভ্রান্ত না হই যে আমি আমার গ্রাজুয়েটকে শুধুমাত্র দক্ষ গ্রাজুয়েট করব না অমানুষ করে, আমি আমার গ্রাজুয়েটকে শুধুমাত্র একজন প্রকৌশলী করব না মূল্যবোধ বিবর্জিত করে, আমার গ্রাজুয়েটকে শুধুমাত্র আমি একটু ইঞ্জিনিয়ার করব না যার মধ্যে ন্যূনতম কোনো কমিটমেন্ট নাই, প্রতিশ্রুতি নাই, সেরকম গ্রাজুয়েট না। এই সব কিছুর মিশেল এখানে থাকতে হবে। তাহলে শেষতক কথা হলো যেটা, যে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি এই দুইয়ের মধ্যে একটা স্ট্রং কোলাবোরেশন প্রয়োজন। এই স্ট্রং কোলাবোরেশনে দুজনের মধ্যে একটা এক্সচেঞ্জ হবে। সেই এক্সচেঞ্জটা যত সফল হবে, ঠিক বিশ্ববিদ্যালয়গুলির গ্রাজুয়েটরা তত বেশি সফল হবে, তত বেশি তারা সক্ষম হবে, এবং বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু তার গুণ এবং মানের দিক থেকে ফ্লারিশ করবে, তাকে বাজারে সেল করা যাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে ভুলে গেলে হবে না তার যে শিক্ষানীতি, তার শিক্ষানীতির যে মিশন ভিশন, তার শিক্ষানীতিতে যে মানবিক মূল্যবোধের কথা বলা হয়েছে, তার শিক্ষানীতিতে যে মানবিক উৎকর্ষের কথা বলা হয়েছে, সেই সব কিছু থেকেও কিন্তু তার গ্রাজুয়েটকে বঞ্চিত করলে হবে না। এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা শিক্ষাকে ত্বরান্বিত করা খুব জরুরি। এবং জাপান, ফিনল্যান্ড এবং সম্প্রতি আপনার ইউরোপের বিশেষ করে পশ্চিম ইউরোপের অনেক রাষ্ট্রই কিন্তু তার শিক্ষাকে এইভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা হলো আপনার প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয় প্রশ্নটি হলো যে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থার ধরনটা কিরকম, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়টা। তারা আমরা যেটাকে ইন্টারমিডিয়েট বলছি, তারা সেটাকে 11 বা 12 বলছে, তারপরে 7, 8, 9, 10 এটা হলো আপনার স্কুল লেভেল যেটা, বা আমরা যেটাকে মাধ্যমিক বলছি। অ্যাকচুয়ালি এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যেটা, যে আমার এখানকার ওয়েদার, আমার এখানকার ক্লাইমেট, আমাদের এখানকার ভ্যালুস, আমাদের এখানকার শিশুর বেড়ে ওঠা, আমার এখানকার শিশুর বেড়ে ওঠার সাথে তার চিকিৎসা, তার খাদ্য, তার পুষ্টি গ্রহণ, এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাকে ভাবতে হবে কোন ধরনের শিক্ষায় তাকে প্রাথমিক পর্যায়ে, কোন ধরনের শিক্ষায় তাকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষিত করে দিতে হবে। তার বডি, তার দৈহিক গঠন, তার সামর্থ্য, তারপরে তার মানসিক